সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি। ভিসা, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা। হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড়। তার এখন যে শারীরিক অবস্থা, বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। নিরাপত্তা হুমকি জড়িত ধারণা বিশ্লেষকের। মকে অংশ নেয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময়, কেন্দ্র, জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন, বললেন সিইসি। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হইল না। যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি। লুটপাটকারীদের বিচার এবং ব্যবসায়ীদের দেশপ্রেমিক মনোভাবের তাগিদ রাজনীতিকদের। অর্থনৈতিক সম্মেলনে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের পরামর্শ। বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন 7 ক্রিকেটার। ফিক্সিং এর প্রমাণ না পেয়ে অসম্মানের অভিযোগ এনামুল বিজয়ের। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি। নানা জটিলতায় সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। হাসপাতালের বাইরে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তাজনুর, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আমরা 5:30টার কিছু পরে বিএনপি মহাসচিবের একটি ব্রিফিং শুনছিলাম। আপনার সাথে চিকিৎসকদের কথা হয়েছে কিনা, অর্থাৎ চিকিৎসকদের তরফ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়েছে কিনা, সার্বিক অবস্থা জানতে চাই। চিকিৎসকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখন অবধি কোনো তথ্য জানানো হয়নি, বরং দলের সিনিয়র বেশ কয়েকজন নেতা বিকেলবেলাতে বিভিন্ন সময় আমরা যেতে দেখেছি ভেতরে। তারা আসলে হাসপাতালে এই মুহূর্তে যে সমস্ত চিকিৎসক দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং ভেতর থেকে বাইরে এসে গণমাধ্যমের সামনে তারা ব্রিফ করেছেন। মূলত তাদের মাধ্যমেই এই তথ্য জানার সুযোগ সেটি আসলে হচ্ছে এবং সেই তথ্যের উপরে ভর করেই আসলে বিকেলবেলাতে দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিব তিনি ব্রিফ করেছেন। সেটি হচ্ছে এমন যে পরিস্থিতি আসলে অপরিবর্তিত, অর্থাৎ গত 24 ঘন্টায় তার যে পরিস্থিতি, যে কথাটি বলা হয়েছিল যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, এবং সেই পরিস্থিতি থেকে খুব একটা আসার কোনো খবর আজকে সারাদিনে কেউই আসলে বলতে পারেননি। বরং একটি বিষয় বারবার করে তারা বলছেন নেতারা, যে তার জন্য যেন সবাই খুব বেশি করে দোয়া করেন। অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, এক ধরনের খুব একটা বলয়ের মধ্যে রেখেছেন, যেহেতু তার একটি সংক্রমণের কথা শুরু থেকেই বলা হচ্ছিল যে সেই সংক্রমণের ফলেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সংক্রমণটি যেন কোনোভাবে বেড়ে না যায়, তার ফলে মানুষের কাছ থেকে, অর্থাৎ কোনোভাবেই যেন বেশি মানুষের ভিড়ের মধ্যে কিংবা বেশি মানুষ তার কাছে যাবার ফলে সেই সংক্রমণ বেড়ে যাওয়ার যে শঙ্কার জায়গাটি রয়েছে সেটি যেন কোনোভাবে না হয় কিংবা সেই সংক্রমণ যেন না বাড়ে, সেই কারণে তাকে একটি বলয়ের মধ্যে রাখা হয়েছে। এবং দলের তরফ থেকে যারাই ভেতরে যাচ্ছেন তারা আসলে বাইরে থেকেই তাকে খানিকটা দেখে পরে আবার চলে আসেন। মূলত যেই কথাটি একটু আগেই কয়েকজন নেতার কাছ থেকে আমরা শুনছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তার সঙ্গে আসলে সেই অর্থে কোনোভাবে কথা বলার কিংবা যোগাযোগ করার সুযোগ হয়নি, বরং তিনি হাতের ইশারায় হয়তো কিছু বিষয় বলার চেষ্টা করেছেন। সেই তথ্যটি বাইরে এসে গণমাধ্যম কর্মী যারা তাদের সঙ্গে শেয়ার করেছেন। একটি দৃশ্য আপনি এই মুহূর্তে দেখছেন আমাদের ক্যামেরার মাধ্যমে, সেটি হচ্ছে যে নানান বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই গেটের যে এভারকেয়ারের যে প্রধান ফটক তার পাশে এসে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন রকমের প্ল্যাকার্ড তারা হাতে রেখেছেন। এবং যে বার্তাটি মূলত দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই বার্তাটি বিএনপির দলের তরফ থেকে কেন্দ্রীয় বার্তা, যে কেউ যেন হাসপাতালের বাইরে আসলে অযথা ভিড় না করেন। সেই ভিড় করবার ফলে হাসপাতালের স্বাভাবিক যে কার্যক্রম, অর্থাৎ জরুরি বিভাগের সামনে যে স্বাভাবিক কার্যক্রম
সেটি যেন কোনোভাবে ব্যাহত না হয় সেইটি নিশ্চিত করার জন্যেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বেশ কয়েকজন নেতাকর্মী এই স্বেচ্ছাসেবকের ভূমিকায় আজকে এইখানে অবতীর্ণ হয়েছে। বৃষ্টি, আমরা সেটি বিএনপি মহাসচিবের ব্রিফিংয়েও শুনেছিলাম, চিকিৎসকরাই বলেছেন যে তাদের আসলে চিকিৎসা দিতেও তো হিমশিম খেতে হচ্ছে, প্রচুর মানুষ সেখানে ভিড় করছে, যাতে ভিড় না করে দলের পক্ষ থেকে সেই অনুরোধ জানানো হয়েছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তাজনুর। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য ভিসা প্রস্তুত আছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করা হয়েছে, কিন্তু এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। বিকেলে দলের গুলশান কার্যালয়ে এমনটাই জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এখনও অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা তেমন উন্নতিও হয়নি। নানা জটিলতায় সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। বিএনপি মহাসচিব জানান, শুক্রবার রাতে দীর্ঘ সময় সভা হয়েছে মেডিকেল বোর্ডের। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। আমার অ্যাক্টিং চেয়ারম্যান, আমার নেতা, দলের প্রধান, তিনি তার পোস্ট দিয়েছেন। এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি, এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্যটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। মহাসচিব বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রত বোধ করছেন, তাই কাউকে জমায়েত না হওয়ার আহ্বান জানান তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সংকটাপন্ন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দেশবাসী। বিভিন্ন জেলায় মিলাদ দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সকালে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও আরোগ্য কামনায় দোয়া করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো পোস্টে আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন সবাই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। নানা শারীরিক জটিলতায় গত ৩ দিন ধরে সিসিইউতে চলছে তার চিকিৎসা। এমন অবস্থায় উদ্বিগ্ন দেশবাসী। শনিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও সাবেক প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাতীয় রাজনীতির স্থিতিশীলতার প্রসঙ্গ উঠে আসে।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশেও দোয়া করা হয়। লালমনিরহাটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামার বাড়িতে দোয়ার আয়োজন করেন নেতাকর্মীরা। সাতক্ষীরায় বিকেল 4টায় তালতলা বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি। বক্তারা বলেন, খালেদা জিয়ার মতো নেতৃত্ব মাঠে ফেরা শুধু একটি দলের চাওয়া নয়, এটি দেশের স্থিতিশীলতার জন্য জরুরি। সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দুপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া পরিচালনার আহ্বান জানান তারা। জামালপুরের ইসলামপুরেও দোয়া ও মিলাদে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রংপুর, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলেও বিএনপির নেতাকর্মীরা বর্ষিয়ান এই রাজনীতিবিদের সুস্থতা কামনা করে দোয়া করেন। রাজনীতিবিদ এমনকি বিভিন্ন অঙ্গনের তারকারাও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। সুস্থ হয়ে আবারও দেশ ও দেশের মানুষের সেবা করবেন এমন প্রত্যাশা সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতে এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে আমাদের যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা তো সার্বক্ষণিকই মেডিকেল বোর্ডের সাথে যোগাযোগ রাখছেন, জানতে চাই খালেদা জিয়া ঠিক এখন এই মুহূর্তে কেমন আছেন? ধন্যবাদ যমুনা টিভির সকল দর্শকদেরকে, এবং আমি এই যমুনা টিভির মাধ্যমে বাংলাদেশের যে জনগণ তাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আপনাদেরকে, এবং যারা শুনছেন এবং যারা এই যমুনা টিভির যারা আছেন, যারা কলাকুশলী, তাদের সকলকে সালাম জানাচ্ছি। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরকম একটি নিয়ে কথা, আমরা যেটা নিয়ে আজকে কথা বলতে আমার কাছে জানতে চাচ্ছেন, আসলে এই ব্যাপারটি খুবই একটি সেন্সিটিভ জায়গায়, এবং তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং সকলেরই উন্নয়নের মধ্যমণি। তাই তিনি, আপনারা জানেন যে গত 23শে নভেম্বর তিনি প্রায় 7 দিন যাবৎ বাংলাদেশের একটি প্রাইভেট হসপিটালে ভর্তি আছেন, এবং সেখানে তার দেশি বিদেশি যে চিকিৎসক বোর্ড আছে সেই বোর্ডের সমন্বয়ে তাদের পরামর্শ অনুসারে এই চিকিৎসাটি চলছে। এবং তার আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান, তিনিও কিন্তু এই মেডিকেল বোর্ডের পরামর্শের সাথে সংশ্লিষ্ট, এবং তিনিও তার সকল চিকিৎসা সম্পর্কে ওয়াকিল হন। এবং জনাব আরাফাত রহমান কুকুর, তার যে মিসেস শর্মিলা রহমান, তিনিও কিন্তু এখানে সরাসরি আছেন, এবং তিনিও কিন্তু সার্বিকভাবে দেখাশোনা করছেন। তো বর্তমানে তার যে অবস্থা, ম্যাডামের যে অবস্থা, তিনি প্রথম থেকেই আমরা বলেছিলাম যে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে, মেডিকেল বোর্ডের সদস্যরা আপনাদেরকে গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এবং আপনি জানেন যে শুধু নিউমোনিয়া নয়, তার বিভিন্ন রকম কিছু শারীরিক জটিলতা আছে, যেগুলো দীর্ঘদিন তিনি, এটি কিন্তু তার আগে এই লাংসের কন্ডিশনটা আগে তার ছিল না। আপনারা জানেন যে তিনি যে গত 2018 সালের যে 8ই ফেব্রুয়ারি কারাগারে বন্দী হয়েছিলেন, তখন যে স্বেচ্ছাসেবক যে পরিবেশ ছিল আর জেলখানার যে পরিবেশ, সেই পরিবেশের কারণেই তার পরবর্তীতে তার বিভিন্ন ধরনের জটিলতাগুলো দেখা যায়, এবং সেই কারণেই তার যে লাংসের যে কন্ডিশন, পরবর্তীতে বিভিন্ন সময় তাকে এই একই কারণে তাকে কিন্তু হসপিটালে আসতে হয়েছিল। এবং প্রায় অনেকবার তিনি যখন করোনাকালীন সময়ে এদেশের অনেক কারাবন্দী যখন মুক্তি পান, তিনিও তখন তাকে মুক্তি দেওয়া হয়, সেই 2020 সালের কথা আমি বলছি। তারপর থেকে কিন্তু তিনি অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছেন, এবং বিভিন্ন সময়ে তার আপনারা দেখতে পেয়েছেন যে তার চিকিৎসা চলছে। এবং ম্যাডামের যে বর্তমান যে কন্ডিশন, এই অবস্থার চেয়েও কিন্তু তিনি এর আগেও অনেক খারাপ কন্ডিশনে ছিলেন, এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট রিজিমে যখন তার বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল, সেই সময় তিনি চিকিৎসাতে পাননি, যার কারণে আমরা কিন্তু বিদেশ থেকে পরবর্তীতে চিকিৎসক এনে তার যে চিকিৎসা করেছিলাম। তখন আমরা দেখেছি যে খালেদা জিয়া এরপরে বেশ সুস্থ স্বাভাবিকই ছিলেন, এবং আমরা কিছুদিন আগে দেখলাম সশস্ত্র বাহিনীর যে একটি দিবস গেল, সেখানেও গিয়েছিলেন বেগম জিয়া। পরিবারের কথা আপনি বলছিলেন, সবসময় তো পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দলের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে কি কি নির্দেশনা আছে একটু জানতে চাই। না, অ্যাকচুয়ালি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি শত ব্যস্ততার মাঝে, যতই ব্যস্ততা থাকুক না কেন, তিনি জানেন যে তার মা, সুতরাং তার মা যদি তিনি একটি সংবেদনশীল জায়গা,
তিনি কিন্তু সকল ধরনের সকল চিকিৎসকের সাথেই তিনি কিন্তু চিকিৎসক তার সাথে পরামর্শ করেন এবং সেখানে কিন্তু তিনি যেভাবেই হোক তার চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতেন। একদমই প্রথম শুরু থেকে যেদিন ভর্তি হয়েছেন সেই শুরু থেকে বোর্ডের ডাক্তারদের সাথে যোগাযোগ হয়েছে এবং পরবর্তীতে তিনি যোগাযোগ করেছেন এবং তার যে সর্বোচ্চ চিকিৎসা যেটুকু করা যায় এবং সর্বোচ্চ চিকিৎসার জন্য আমাদের যারা ডাক্তাররা যে বিশেষ করে প্রথম থেকে যারা কাজ করছেন তারা কিন্তু শত বাধা বিপত্তি সত্ত্বেও তারা কিন্তু এখন পর্যন্ত তার ম্যাডামের চিকিৎসাটি কিন্তু নিপুণ ভাবে একদম বলতে পারেন যতটুকু সঠিকভাবে করা যায় তারা কিন্তু চেষ্টা করছেন এবং সেইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং তারাও তাকে ইনফর্ম করেন এবং সেই অনুসারেই তাকে যতটুকু চিকিৎসার আপডেট হয় সেই চিকিৎসার আপডেট তাকে জানানো হয় এবং যেভাবেই হোক তার চিকিৎসাটা যেন সঠিকভাবে হয় সেটিও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি আমরা বলছিলাম এবং তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবরও তিনি রাখছেন, সেটি আমরা কিছুক্ষণ আগে আমাদের খবরও সম্প্রচার করেছিলাম। ধন্যবাদ ডাক্তার রফিকুল ইসলাম, ভালো থাকবেন আপনি। মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এমন বিবৃতিতে নানা প্রশ্ন জন্মালেও কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি বিএনপি মহাসচিব। বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। এই যাত্রাপথ কয়েক ঘন্টার হলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই সন্তান তারেক রহমান। প্রত্যেক মুহূর্তে মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য। তবুও দেশে ফিরে মায়ের পাশে সশরীরে না থাকায় সামাজিক মাধ্যমে সমালোচনায় বিদ্ধ তারেক রহমান। সেই মতামতকে সম্মান জানিয়ে ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের এই বিবৃতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে। সিদ্ধান্ত নিতে কার কাছে তারেক রহমান এখনও নিয়ন্ত্রণাধীন, বাধা কোথায়? গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব প্রশ্ন এড়িয়ে যান। আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বিএনপির অভ্যন্তরে আলোচনা আছে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে ফেরার একটি সম্ভাব্য শিডিউল আছে তারেক রহমানের। তবে খালেদা জিয়াকে বিদেশে না হলে সেই সূচি পরিবর্তিত হবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মায়ের অসুস্থতার সময় দেশে ফেরা নিয়ে তারেক রহমানের স্ট্যাটাস তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন বিশ্লেষকরা। এর পেছনে বড় ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে বলেও তারা ধারণা করছেন। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফিরলে নির্বাচন নিয়েও শঙ্কা বাড়বে বলেই ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। অবশ্য তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন পর্যন্ত এ নিয়ে তারেক রহমানকে কিছু জানাননি বলেও দাবি করেন তিনি। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তা স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। কেন তা নেই সেটিকে স্পর্শকাতর উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি। এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা, জল্পনা, কল্পনা, শঙ্কা। বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে
কার উপর নির্ভর করছে? নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে? এখনো এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে। তবে ধারণা, সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা। গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। উনি চাইলে দ্রুততম সময়ে পাসপোর্ট ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় তারেক রহমানের আশা না আসার সাথে আগামী নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল বলে ধারণা কূটনীতিকদের। তারেক রহমান সেই ফেসবুক স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে আসলে উত্তরের চাইতে প্রশ্ন অনেক বেশি এসেছে। এগুলো গুজব হতে পারে। শুনেছি যে কোনো আপনার গোয়েন্দা সংস্থা তাকে সচেতন করেছে যে এই মুহূর্তেই যেন তিনি বাংলাদেশে না আসেন। তো সেগুলো অনেক সময় সত্য মনে হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন। ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচনের কথা রয়েছে। নির্বাচন নিয়ে যদি মানুষের মনে সংশয় দেখা দেয়, তো সেইটা আমাদের জন্য আরো বেশি আতঙ্কজনক, আমাদের জন্য আরো বেশি চিন্তার বিষয়। অভ্যন্তরীণ বা বাইরের কোনো শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথে অন্তরায় কিনা, এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। অন্তর্বর্তী সরকার বলছে, বিএনপির এই শীর্ষ নেতাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফ থেকে কিন্তু কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই যে উনি দেশে আসবেন কিনা, এটা বিষয়ে। উনি যে কোনো সময় আসতে পারেন। প্রথম কথা হচ্ছে যে এই পুরো জিনিসটা ওনাদের পলিটিক্যাল পার্টির ইস্যু, তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু কিছু মাইক্রো ইস্যুতে তো আর আমরা সরাসরি ইনভলভ হই না। আর উনি ওনার তরফ থেকে যদি আমাদেরকে বলা হয় সেটা তো অন্য বিষয়, কিন্তু সোফার কিন্তু এই ধরনের কোনো বিষয় আমাদেরকে জানানো নাই। এবং আমরা মনে করি যে কোনো ধরনের কোনো বিধি নিষেধ নাই, ইজ ফ্রি টু কাম। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া যায় কিনা সেটিও ভাবছেন তার পরিবার ও দলের নীতি নির্ধারকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গণভোট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়ে হ্যাঁ না ভোট দিয়েছেন ভোটাররা। কেউ জানেন না কোন বিষয়ে গণভোট, কেউ আবার পুরোটা পড়তে অনাগ্রহী, আবার কারো হ্যাঁ না ভোট নির্ভর করেছে দলের সমর্থনের উপর। ইসি আয়োজিত মক ভোটের এই চিত্র। সিইসি জানান, মক ভোটের ফলাফলের উপর ভিত্তি করে সময়, ভোট কেন্দ্র, জনবল সহ যাবতীয় লজিস্টিক্স সমন্বয় করা হবে। গণভোটের প্রচারণা বাড়াতে সরকার ও ইসি একসাথে কাজ করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে আয়োজনের কারণে আগেই চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। মক ভোটের ফলাফল বিশ্লেষণ করে কোথায় এবং কিভাবে সমন্বয় করতে হবে তা নির্ধারণ করবে ইসি। মক ভোটিং হলেও উৎসবমুখর ছিল পরিবেশ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটার স্লিপ সংগ্রহের জন্য ভোট কেন্দ্র শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে ৬টি বুথ স্থাপন করা হয়। নারী ও পুরুষদের জন্য পৃথক ৪টি ভোট কক্ষ রাখা হয়েছিল। শুরুতে কম থাকলেও 10টার পর বাড়ে ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই মক ভোটের আয়োজন করে কমিশন। ভোটার সংখ্যা ৫০০ বিবেচনায় নিয়েই ছিল প্রস্তুতি। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ কেন্দ্রের ভেতরের আইনকানুন সম্পর্কে জানতেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। নিয়ম অনুযায়ী হয়েছে, স্বচ্ছ ভোট হয়েছে। এর চেয়ে আর একটু ভালো হবে, কারণ প্রশাসন থাকবে আর নিরাপত্তা থাকবে। একজন মানে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি, তা তো হলো না। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। গণভোট সম্পর্কে জানেনই না বেশিরভাগ ভোটার। কারো পড়তে অনীহা, আবার কারো নেই সময়। হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা। যেমন আমি ভালোবাসি বিএনপি, না মানে হলো বিএনপি, আর হ্যাঁ মানে হলো জামাত। আমি হাত দলে নাই, আমি আমার স্বাধীনতাটা চাই। কোন বিষয়ের উপর হ্যাঁ অথবা না দিয়েছেন আমি পড়িনি, ভাবলাম একটাতে দিয়ে দেই, পড়তে তো অনেক সময় লাগবে। বিপ্লবটা হয়ে গেছে ওটার বেসিসে, এবং সেখানে শান্তি শৃঙ্খলার যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি। লাইন আমার পিছনে লোক একজন দাঁড়ায় আছে সিল লইয়া, তা আমি কি ওইখানে বৈশা থেকে এগুলি করবো, স্টাডি করবো? এই বিষয়টা যদিও আগের থেকেই বিভিন্ন পত্রিকা, টিভিতে, চ্যানেলে, অনলাইনে যদি প্রচার করতে থাকে, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে যে আমরা কি হাতে দেব না নাতে দেব।
সিসি বলেন পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন। এই মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে করণীয় নির্ধারণ করবে ইসি। আমাদের প্ল্যানিং এর যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। 4 ঘন্টায় 352টি ভোট পড়ে। ভোটের হার 70.4%। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করলে বেকারত্ব বাড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াত আমির বলেছেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলের। ভবিষ্যতে কেউ যেন লুটেরা না হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনে আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ ও সমষ্টিক অর্থনীতি নিয়ে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ অংশে অতিথিরা কথা বলেন অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও অর্থনীতির গণতান্ত্রিকরণ বিষয়ে। কিন্তু তারপরেও বলবো, আমাদের সমস্যা তো অনেক বড়। এ সময় বিএনপি মহাসচিব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে তার দলের অবদানের কথা তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো অর্থনীতিকে টেকসই করা যায় না। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? যতগুলো 19টা 20টা 30টা যত পারমিশন আনবো, আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো। And all departments should be connected and it should be done through e-governance. সম্মেলনে জামাত আমির অভিযোগ করেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারই আসে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় শুধু ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলেরও। কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যবসায়ীদের দেশপ্রেমিক হিসেবে দেখতে চায় জনগণ। সেই আশার বাস্তবায়ন হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। হয়রানি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হলে এগোবে ব্যবসা বাণিজ্য। এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের। সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না। সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, একই ব্যক্তি যখন দল, সরকার ও সংসদের প্রধান, সে ফ্যাসিস্ট হবেই। অন্তত এই সংস্কার না হলে শেখ হাসিনার মতো আরো ফ্যাসিস্ট দেখতে হবে। প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার যে ভারসাম্য, পৃথকীকরণ, এগুলো নিশ্চিত হইতো। বক্তারা বলেন, দেশের পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছাই হলো মূল ইচ্ছা। আমরা প্রথমেই দেখেছি। আল আমির হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। শনিবার ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ এবং স্থানীয় বিএনপি নেতা নুরু মাতুব্বরের এরই জেরে সকালে 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বাধে। 20টির বেশি দোকানপাট, বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। 2 পক্ষেরই 50 জনের বেশি মানুষ আহত হয়। সরকারের 2 উপদেষ্টার নির্বাচনের ইচ্ছা থাকলে অনেক আগেই পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল, কারণ তারা এখনো সরকারে থাকলে প্রশ্নের মুখে পড়বে সরকারের নিরপেক্ষতা। এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 13শ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার খেলার বন্ধের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়, বরং নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম নিয়েও জবরদস্তি চলছে। জাতীয় নির্বাচন ভণ্ডুলে তারাই তৎপর যারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারাই অনির্বাচিত সরকার দীর্ঘায়িত করতে চায়। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 2-4 জায়গায় জঙ্গি মিছিল কিংবা যানবাহনে আগুন দিয়ে নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না কোনো অপশক্তি।
বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকারকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, অর্থনীতির স্বার্থে নিয়ন্ত্রক এই সংস্থার স্বায়ত্তশাসন জরুরি। অর্থনীতি সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ডলার সংকট কেটে গেছে, ঋণপত্র বাড়ছে, রমজানে পণ্য আমদানিতেও সমস্যা নেই। আলোচকরা বলেন, ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা, গতি পাচ্ছে ব্যাংক খাত, তবে উচ্চ সুদ হারে অস্বস্তি আছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেমিনারে জানানো হয়, স্থানীয় অর্থনীতি ব্যাংক নির্ভর এবং পুঁজিবাজার বন্ড মার্কেট থেকে অর্থায়ন তেমন হয় না। ব্যবসায়ীরা জানান, নীতি সুদের এখন 10% আর ট্রেজারি বন্ডের উপর 11 থেকে 13% সুদের হার যদি হয়, তাহলে সেখানেই সবাই বিনিয়োগে উৎসাহিত হবেন। ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ লটস অফ চ্যালেঞ্জেস, এগুলোকে মোকাবেলা করতে হবে। আগামী দিনের ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, আমি আশা করব তারা এটাকে অনুধাবন করবেন এবং এই খাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের প্রক্রিয়াগত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটাকেও তারা বিশ্লেষণ করে সমর্থন করবেন। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ভূমিধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি 250 ছাড়িয়েছে। থাইল্যান্ড, শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় বানের পানি বেড়েছে। থাইল্যান্ডের মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। শ্রীলঙ্কায় এই সংখ্যা 123। দেখে বোঝার উপায় নেই এখানে ছিল লোকালয়। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে কাদামাটির নিচে তলিয়ে গেছে পুরো একটি গ্রাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজ তো দূরের কথা, এখান থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য। দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক তাপানুলি তেঙ্গা এলাকায়। এখানকার বেশিরভাগ লোকালয় তলিয়ে গেছে কাদামাটির নিচে। ভারী বৃষ্টিতে সৃষ্ট হরকাবানের কারণে সুমাত্রা এবং আচে প্রদেশে দেখা দেয় এসব ভূমিধস। এখন পর্যন্ত শতাধিক স্থানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি থাইল্যান্ডে। 300 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটি। বন্যার তীব্রতায় ভেসে গেছে বিভিন্ন পর্যটন এলাকা। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে সংখলা প্রদেশে। সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এদিকে ঘূর্ণিঝড় ডিটর প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শ্রীলঙ্কাতেও। বাস্তুচ্যুত প্রায় 1.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিপিএল এর নিলাম থেকে বাদ পড়েছেন ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা 7 ক্রিকেটার। অন্যতম বড় নাম এনামুল হক বিজয়। গত আসরে দুর্বার রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পালন করা বিজয় এমন সিদ্ধান্তে চটেছেন। যমুনা টিভিকে বলেছেন, ফিক্সিং প্রমাণিত না হওয়ার পরও নাম কেটে কেন অসম্মান করা হলো, বিসিবির কাছে এর উত্তর চান তিনি। আর বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় আছে মোসাদ্দেক শফিউলদের নামও। আগেই জানানো হয়েছিল নিলামের আগেই সংশোধন আসতে পারে বিপিএল এর লোকাল ক্রিকেটারদের তালিকায়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু স্পষ্ট জানিয়েছিলেন, ফিক্সিং সন্দেহে যারা আছেন রেড ফ্ল্যাগ লিস্টে তাদেরকে এবারের আসরে রাখতে চান না। এবার নিলামের একদিন আগে বেশ কিছু খেলোয়াড়ের নাম সরিয়ে করা হলো চূড়ান্ত তালিকা, যেখানে সবচেয়ে বড় নাম এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। গেল আসরে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন উইকেট রক্ষক ব্যাটার এনামুল বিজয়। টেবিলের 5 নম্বরে থেকে প্রথম রাউন্ড শেষেই বিদায় নেয় বিজয়ের রাজশাহী। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ফিক্সিং কাণ্ডে সামনে আসে বিজয়ের নাম। গত 26 নভেম্বরের প্রাথমিক তালিকায় সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল বিজয়ের নাম। এবার দেয়া হলো পুরোপুরি বাদ। চূড়ান্ত তালিকা হাতে আসার পর যমুনা টেলিভিশন জানতে চায় বিজয়ের প্রতিক্রিয়া। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? হাত করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে? এটা হইতে পারে? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না দেখাইতে পারেন, তাহলে যে অসম্মানিত করতেছেন এইটার ব্যাখ্যা কে দেবে? রাজশাহীতে খেলা বিজয় আর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সৈকত ছাড়াও চূড়ান্ত তালিকায় নেই নিহাদুজ্জামান, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম আর মিজানুর রহমানের নামও। ধারণা করা হচ্ছে অন্তত এই 7 ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে ফিক্সিং কাণ্ডে রেড ফ্ল্যাগধারী হওয়ায়। বাদ পড়া বাকি 2 ক্রিকেটার শিহাব জেমস ও মনির হোসেন খান, যাদের বাদ পড়ার কারণ ভিন্ন হতে পারে। তবে কোন ক্রিকেটারকে কি কারণে নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।
এদিকে নিলামের তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। তালিকায় সি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে, আর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছেন শামসুর রহমান। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।